ঘটনাটা শুরু হয় তখন আমি ওই ক্লাস 5-6-এ পড়ি। ঠিক সেই সময় আমি গরমের ছুটিতে প্রতি বছরের মতো পিসির বাড়ি ঘুরতে যাই, আর সব সময় আমি ঠাকুমার সাথেই যেতাম। পিসির আগের একটা জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু পরে বিভিন্ন কারণে ডিভোর্স হয়ে যায়। কিছু বছর পর আমার ঠাকুমার বৌদির কোনো এক রিলেটিভের ছেলের সাথে আবার বিয়ে হয় আমার পিসির, যিনি আমার পিসামণি। যদিও প্রায় 2 বছর আগে তিনি ক্যান্সারে মারা গিয়েছেন। তার আগের পক্ষে দুটো ছেলে ছিল, একজন আমার থেকে প্রায় 10-12 বছরের বড় সোহমদা, আর একজন হচ্ছে 2 থেকে 3 বছরের বড় পুচন। গরমের ছুটিতে সেখানে গিয়ে আমি পুচনের সাথে সারাদিন খেলতাম, কিন্তু অদ্ভুত বিষয় হলো প্রতি মুহূর্তে আমার মনে হতো আমার পিছনে কেউ তো দাঁড়িয়ে আছে। খেলার এক্সাইটমেন্টটা এতটা থাকতো যে ওটা নিয়ে ভাবতাম না। একদিন পুচন আমাকে চুপি চুপি ওদের বাড়ির মাঝখানে একটা কুয়ো দেখাতে নিয়ে গেল। আজও মনে পড়ে ওই কুয়োর আশপাশটা কেমন একটা জানো, বড্ড ঠান্ডা টাইপের। তা ঠিক মতো অনুভব করতে না করতে দোতলা থেকে তখনই পিসি ডাক দেয়, অনেক বেলা হলো, এক এক করে দুজন স্নান করতে যা। তারপর আমরা সেই ব্যাপারটা ভুলে গেলাম। পরদিন যখন পূজন আবারও ওই নিচের তলায় নিয়ে গেল, ওই কুয়োর চারপাশে বড় বড় কয়েকটা ঘর ছিল যেখানে ভাড়া দেওয়া হতো। যদিও যে টাইমে আমি গিয়েছিলাম সেই টাইমে ভাড়াটিয়া ছিল না। ঘরগুলো সবে রং করা হয়েছিল, জাস্ট কিছুদিন আগেই যে হয়েছে রং করা সেটা গন্ধেই বোঝা যাচ্ছিল। জানালাগুলো কোনোটাই খোলা ছিল না, তাই ঘর অন্ধকার। পূজনের সাথে এই ঘরগুলো ঘুরতে ঘুরতে লুকোচুরি খেলছিলাম। ঠিক তখনও কিন্তু আমি বুঝতে পারছিলাম আমরা দুজন এখানে যে খেলছি, আমরা দুজন ছাড়াও ওই ঘরে আরো কেউ একজন আছে। কিন্তু যেহেতু খেলছি, খেলার ছলে এসব ভুলে গেছিলাম। বাড়ির কাউকেও বলিনি ভয়ে, যে আর কোনোদিন হয়তো আসতেও দেবে না এটা বললে। আর যেই ভয় তাই হলো। পরের বছর আর গরমের ছুটিতে যাওয়া হলো না, কিন্তু যাওয়া হয়েছিল বোনের অন্নপ্রাশনে। ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা, আর আমাদের বাড়ি থেকে আমার পিসিমণির বাড়ি হচ্ছে 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগে। আমরা সেই দিন যাই, বিভিন্ন আচার বিধি হলো। বিকেল শেষ হতে না হতেই লোকজনের ভিড় এক এক করে কমতে শুরু করলো। এবার সবাই তো তৈরি হতেও ব্যস্ত, সবাই বাড়ি যাবে। এর মাঝে আমি আর পূজন দোতলার সিঁড়িতেই বল নিয়ে খেলতে শুরু করলাম, কিন্তু নিয়ম করলাম যে বলটা নিচে ফেলবে সে গিয়ে আনবে। দুবার পূজন ফেললো, তাই দুবার ও নিয়ে এলো। নেক্সট টাইম এবার আমি বল ছুটতেই বলটা নিচে পড়ে গেল। বল জানলা দিয়ে বেরিয়ে পড়লো ঠিক কুয়োর সামনে। যদিও ওই কুয়োটাতে নেট দেওয়া থাকতো, তার জন্য কুয়োর মধ্যে না পড়ে নিচে পড়েছিল। তো আমি গেলাম সেই বলটা খুঁজতে, কিন্তু এবারে যথেষ্ট আলো ছিল, অনুষ্ঠান বাড়ি তো। বল খুঁজতে খুঁজতে যেখানে পেলাম, সেই বলটা আমি নিতে যাব, দেখি এক ভদ্র মহিলা, কালো সোনালী চুল, বেশ ফর্সা গায়ের রং, কমলা সবুজ একটা শাড়ি পরা, চোখগুলো হালকা গোল্ডেন, আর আমার সামনে পুরো দাঁড়িয়ে আছে। সবটা আমার কিন্তু খুব ভালো করে মনে আছে। আমি বলটা নিয়ে ওনার সামনে ঝুঁকলাম, কিন্তু আমি যখনই মাথাটা তুললাম বলটা নিয়ে, সামনে দেখি কেউ নেই। এটা বুঝতে না বুঝতেই মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়েই দেখি এতক্ষণ যিনি সামনে ছিলেন সেই আমার পিছনে দাঁড়িয়ে আছে। ততক্ষণে আমি বুঝে গেছি যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দোতলায় ছুট মারি। প্রায় তখন রাত 7-8টা বাজে। এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে যায়, তাই মা বলে তাড়াতাড়ি খেয়ে নে, এবারে গাড়ি ধরতে হবে। কিন্তু আমার শরীর তখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল, আমি আর কিছু খেতেই পারিনি। আর ওই দিন রাতে বাড়ি ফেরার সময় আমি পুরো রাস্তা বমি করতে করতে আসি। আর এরপরে বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। তারপরে পড়াশোনা আর বিভিন্ন ক্ষেত্রে সত্যি আমি বিষয়টা কিন্তু ভুলে গেছিলাম। কিন্তু বেশ কয়েক বছর পরে আমার দাদু মারা যান। আমার গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার চলছে তখন। আমার বাড়িতে পিসি, বোন, ওরা সবাই ছিল। আমাদের মধ্যে একটা নিয়ম ছিল, মা বাবা কেউ মারা গেলে তৃতীয় বা চতুর্থ দিন বিবাহিত মেয়েদের চারদান করতে হয়। এই জন্য বা পরবর্তীতে শ্রাদ্ধের কাজের জন্য ফটোর প্রয়োজন। এক একজন করে সবাই তো কাজে ব্যস্ত, তাই আমি আর আমার মা মিলে সব ফটোগুলো খুঁজছিলাম, যে দাদুর কোনো ভালো একার ফটো যদি থাকে সেটা নেওয়া হবে। তো এরই মাঝে অন্নপ্রাশনের কিছু ছবি আমি দেখতে শুরু করলাম। আমি একটা ফটো মায়ের হাত থেকে টেনে বললাম, এই যে মহিলাটা, আমি আঙুল দিয়ে দেখালাম মাকে যে এই যে মহিলাটা, এনাকে আমি পিসির বাড়িতে দেখেছি বোনের অন্নপ্রাশনের সময়। এটা শুনে মা হেসে বললো, আরে না না, অন্য কাউকে দেখেছিস তুই। আমি বললাম, অসম্ভব, আমার পুরো মনে আছে আমি এনাকেই দেখেছি কুয়োর সামনে, কিন্তু পরে আর কখনো দেখিনি। এইটুকু শুনতেই আমার মা অবাক হয়ে যায়, বলে উঠলো, এটা কে জানিস? এটা তোর পিসামণির আগের বউ, মানে তোর পিসির আগে যে ছিল, আর তুই দেখবি কি করে? আর এই ছবিটা তোলার 4 থেকে 5 বছর পর উনি গায়ে আগুন দিয়ে মারা যান। ঠিক ওই যে ঘটনাটা সেদিন হয়েছিল পিসির বাড়িতে, ওই টাইমে যেভাবে আমার ভয়টা লেগেছিল, আজ এটা শোনার পর আমার গলার শব্দ পুরো বন্ধ হয়ে যায়। সেই দিন মাকে বোনের অন্নপ্রাশনের ঘটনা সব খুলে বলি। মা সাথে সাথে পিসিকে ঘরে ডেকে এনে সব বলল, কিন্তু তারপর পিসি যেটা বলল সেটা আরো ভয়ানক। পিসিমণি যখন জীবিত ছিল, পিসি, বনু, পিসামণি প্রায় সবাই অনুভব করত কোনো একজনকে, যে বেডরুমের বিছানার পাশে দাঁড়িয়ে থাকতো, বাথরুমের করিডোরে উকি মারতো, কখনো তো ডাইনিং রুমের ফ্রিজের সামনেও দাঁড়িয়ে থাকতো। একবার তো আমাদের এক চেনা অ্যাস্ট্রোলজার বোনের হাত দেখে ডাইরেক্ট বলে, কিরে সাদা সাদা কাউকে দেখতে পাস নাকি? ভয় লাগে? একদম ভয় পাবি না, ভয় পেলেই কিন্তু শেষ। পরে তাবিজ, কবজ এসব দিয়েছিল আর বলেছিল পিসামণির কিন্তু বেশি সময় নেই, 2 বছর
ওনার কাছে সময় আছে। আর যে কথা ওই অ্যাস্ট্রোলজার বলেছিল সেটাই হলো। পিসামণি 2 বছর পর মারা গেল। তার 1 বছর পর বাড়িতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা হলো। আর আস্তে আস্তে সেই প্রেতকে আর দেখা গেল না, আর আমরা অনুভবও করতাম না। কিন্তু শেষ 1-1.5 বছর ধরে কিছু ঘটনা আবার শুরু হয়েছে। যেমন রাতে এসি অফ, ছোট পায়ের ছাপ, অন্য ঘরে হাঁটা বা কান্নার আওয়াজ, কারোর এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া, রান্নাঘরে বাসন ফেলা, এইসব চলতে আছে। আর মূলত এগুলো অমাবস্যার রাতে বেশিই হয়। তবে আরো একটা ব্যাপার, পিসামণির প্রথম বউ ওই মহিলা তখনই বেশিরভাগ টাইম দেখা যায় যখন পুচন, ওনার ছোট ছেলে, যখন এই বাড়িতে আসে। পুচন আসলেই নাকি এই ঘটনাগুলো একটু বেশিই দেখা যায়। আর ওনার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা তো যে আমাকে এই স্টোরিটা লিখেছে সে তো বলে না, শুধু বলে যে আমি তো অতটা জানি না, যারা জানতো তারা সবাই প্রায় মারা গেছে। তবে বাড়িতে পিসামণির সাথে ওনার হয়তো কোনো ঝামেলা ছিল, যেটার পরেই উনি ওই কুয়োর ওখানেই কিছুভাবে মারা যান। আর তারপর থেকেই এই ঘটনাগুলো শুরু হয়েছিল। তো আমাকে এই স্টোরিটা অরিন্দম পাঠিয়েছে। থ্যাঙ্কস অরিন্দম এই স্টোরিটা পাঠানোর জন্য। স্টোরিটা তুমি যেভাবে লিখেছিলে দারুণ লিখেছিলে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আঁখি। যারা অলরেডি আমাকে ইনস্টা থেকে দেখছো তাদেরকে তো ওয়েলকাম, আর তাছাড়া যারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকেও অনেক ওয়েলকাম। আর এখানে আমি এরকম হরর স্টোরি দিই, তাই আমাকে ইনস্টাতে তো ফলো করতে ভুলো না, আর ইউটিউবেও সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রতি সপ্তাহে এরকম একটা করে স্টোরি আসবে। আর যারা ভাবছো যে কিভাবে আমাকে স্টোরি পাঠাবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে কিন্তু আমাকে স্টোরি পাঠাতে পারো। আর যদি ভাবো যে এটা অনেকটা কঠিন, তবে ইনস্টাগ্রামেও আমাকে স্টোরি পাঠাতে পারো। আর যারা ইনস্টাগ্রামে অলরেডি পাঠিয়েছো তাদের স্টোরি আসবে, প্লিজ একটু ধৈর্য ধরো। তো বেশি দেরি না করে আজকে স্টোরি কন্টিনিউ করছি। আজকে যে স্টোরিটা তোমাদেরকে শোনাবো সেটা আমার একটা বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। এই স্টোরিটা আজ থেকে 40 বছর আগের, আর স্টোরিটা আমারই হোম টাউনের। তখন আমার বাবা সদ্য সদ্য এসছে এই জায়গায়, মানে সুন্দরবনের একটা কাছাকাছি একটা শহর। তখন শহুরে ভাব ছিল না, তখন গ্রাম্য ভাবই ছিল। এখন সমস্ত কিছু উন্নত হয়ে শহর শহর ভাব হয়ে গেছে। তখন মেন পেশা ছিল বলতে পারিস টিউশনি পড়ানো। আচ্ছা। তো তেমনই বাবার কাছে অনেক অনেক ব্যাচই ছিল। এবার সেই সময় মাধ্যমিকের একটা সময় ছিল সেটা। তো পরের দিন পরীক্ষা, তো স্টুডেন্টের কি কোথায় অঙ্ক ফঙ্ক কি আটকে গেছে সেই নিয়ে রাতে দেখাতে গেছে। ধর ওই রাতে 9টা 9:30টার দিকে দেখাতে গেছে। এবার ফিরতে লেট হয়ে গেছে, জানিস লাস্ট মিনিট প্রিপারেশন বলে একটা কথা হয়, ওটাই আর কি। তখনকার দিনে তো এখনকার মতন নয় যে এক সপ্তাহ আগে থেকে মাস্টার ছুটি দিয়ে দেয়। পরীক্ষাকালকে আজকের লাস্ট প্রিপারেশন দিয়ে যাবে। তো ওটাই গেছিল। যে জায়গাটায় স্টুডেন্টের বাড়িটা ছিল সেটা ওই থানার কাছাকাছি। তুই ধরে রাখ ঘটনাটা মিনিমাম এখন আজ থেকে 40 বছর আগের ঘটনা। থানাটা তারও পুরনো, ঠিক আছে। ওই মর্গটা অনেক পুরনো মর্গ। তো ওখানে গোটা জানিস তো জঙ্গল এরিয়ার সমস্ত কেস, যেমন ধর সাপে কাটা বাপে কাটা অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কেস ওই একটা থানাতেই আসতো। মোটামুটি বলতে পারিস দিনে 2-3টে তো আসতেই থাকতো। তো জায়গাটা প্রচণ্ড নেগেটিভ। আর তখনকার দিনে তো এত কারেন্টও ছিল না, আর ঘর বাড়ি তো মানে একটার থেকে আরেকটা বহুত দূর। তো মোটামুটি বডির আনাগোনা ভালোই ছিল মৃতদেহর। এনার্জি তো ডিস্ট্রয় করা যায় না, সেটা সবসময় জানিস, কিছু তো একটা থেকে যায়। তো জায়গাটা ভীষণই নেগেটিভ। তাই এবারে পড়াতে দেরি হয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছে। এবার সেই সময় 11টা 11:30 মানে তো বুঝতেই পারছিস অনেক রাত। সবাই 8টার সময় ঘুমিয়ে পড়তো, 8টা কি 7টায়ও ঘুমিয়ে পড়তো। তো সেই সময় এবার স্টুডেন্ট, যেহেতু রাস্তাটা খারাপ, তো স্টুডেন্টের যে গার্জিয়ান সে বলছে যে আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসছি। তো বাবা বললো ঠিক আছে, বাবা এমনি একটু ভীতু লোক। তাই এবারে বাবা কি করবে, বলে হ্যাঁ ঠিক আছে চলুন। বাবাও বললো না ঠিক আছে যাক, একা তো আর যেতে হবে না। তো হলো ওই পর্যন্ত। এবার বাবাকে এগিয়ে দিয়ে এলো ওই মর্গটা পার করে দিয়ে, উনিও ফিরে গেছে, বাবার মতন এবারে আসছে। তা এবারে আস্তে আস্তে টিপ টিপ করে একটু বৃষ্টিও পড়ছে, ঠিক আছে। তো সেই জন্য সাইকেলটা না চালিয়ে আনছে না, সাইকেলটা হাতে করে ধরে এবারে টর্চ লাইট মেরে আসছে। তা অনেকটা রাস্তা আসার পরে আস্তে আস্তে আসছে, রাস্তায় কেউ নেই, হাঁটতে হাঁটতে আসছে। ঘরে গিয়ে আর কী করবে, বাবার দিদি শুধুমাত্র থাকে, যাচ্ছে। বিয়ে টিয়েও হয়নি। এবার আসছে, বৃষ্টিতে ভিজবে না বলে হাঁটতে হাঁটতে ছাতা ধরে আর টর্চটা সাইকেলের সাথে হাতে নিয়ে আসছে। হ্যাঁ, তো কিছুটা দূরে ওইখানে একটা রাস্তা আছে যেটা স্টেশনের সাথে কানেক্টেড, মানে রেল গেটের সাথে কানেক্টেড, বাট স্টেশনের সাথে কানেক্টেড নয়। হ্যাঁ, এবার ওই রাস্তার যখন কাছাকাছি চলে আসে, মানে মেন রোড ধরে ধর বাবা আসছে, ওই একটা গলি আছে যেটা ওই রকম রেল লাইনে ওঠে।
সেই রাস্তার কাছাকাছি যখন আছে বাবা তখন দেখতে পায় যে বাবার সামনে কোনো একটা স্টেশন মাস্টার ড্রেস পরা কেউ ওই গলি থেকে বেরোলো বাবার সামনে, আর বাবার সামনে সামনে যাচ্ছে। তাই এবার বাবা খুব কনফিডেন্স পেয়েছে যে যাক, একজন তো রাতে কেউ তো আমার সামনে আছে, মনে অনেক সাহস পেয়েছে। তার বাবা মনের খুশিতে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে আসছে। এইবারে একটা সার্টেন টাইমের পর না, যখন বাবার টর্চের আলোটা ওই যে স্টেশন মাস্টারের ড্রেস যে পরিহিত একটা যে লোক, ভদ্রলোক সামনে থেকে যাচ্ছিল তার পায়ে পড়ে, তখন আমার বাবার আর কি শর্ট হয়ে যায়। মানে বুঝতে পারে যে আসলে তো পাই নেই, ও না পা আছে, না মাথা আছে, না হাত আছে, মানে শুধু জামাটা যাচ্ছে। ইয়েস। আর এতক্ষণ ভেবেছে যে কেউ একজন যাচ্ছে, তো সেই সাহসটা ছিল, এখন গেছে সাহসটা। হ্যাঁ, এরপর তাই এবার কি স্বাভাবিক একটু ভয় পেয়েছে। তা বাবা, শুধু ভয় নয়, হ্যাঁ হ্যাঁ, ওটা গেছে। এবার সেই মুহূর্তে বাবা কি করে মানে নিজের মনে মনে ভেবেছে যে ও যদি সোজা রাস্তা দিয়ে চলে যায় তাহলে বাবা ওর ডান দিকের গলিটা ধরে শ্মশানঘাটের পাশ থেকে বাড়ি চলে যাবে, আর বাবাকে বাড়ি আসতে গেলে শ্মশানঘাটের পাশ থেকেই আসতে হবে, ঠিক আছে। এবার ও যদি ওই ডান দিকের গলিটা ধরে যেত তাহলে বাবা কী করতো, সোজা বাজারের দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে গিয়ে আড়তে, বন্ধুর আড়তে চলে যেত, দিয়ে ওদের সাথে বাড়ি ফিরত। এরকম একটা অপশনে রেখেছিল। হ্যাঁ, তো এরকম একটা ভেবে নিয়েছিল, একটা বাজারে যেত, বন্ধুদের সাথে চলে যেত, আর নয়তো কারণ আড়তে তো জানিসই। হ্যাঁ, সারা চলছে। তো ওই আড়তে চলে যাবে, কিন্তু প্ল্যান কি আর খাটবে ওর সামনে, স্পিরিটটা গলির রাস্তাটা নিয়ে, মানে যেটা শ্মশানঘাটে ওঠে। বাবা ওকে ফলো করে ফেললো, মানে সম্মোহিত হয়ে যায়, জানিস তো। সেম জিনিসটা বাবার সাথে ঘটে, বাবাও ওই ডান দিকের গলির রাস্তাটা নেয়। ওইদিকে যাওয়ার ইচ্ছা ছিল না তোর বাবার, কিন্তু যে ছিল সে মোটামুটি যেদিকে যাচ্ছে তোর বাবা আপনা আপনি সেদিকে যাচ্ছে। তো এবারে ওকে ফলো করতে করতে বাবা যাচ্ছে, এইবারে শ্মশানঘাটের কাছাকাছি একটা ওই এরিয়া আছে, ওই জায়গায় ওখানে বাবার চেনা জানা অনেক বন্ধু বান্ধব থাকে, আড্ডা বাড্ডা মারে ওইসব। এবার ওইখানে যখন সামনে থেকে যাচ্ছে তখন জাকির বলে একজন, সে বাবাকে দেখতে পায়, দেখছে যে কীরকমভাবে একটা আপন মনে যাচ্ছে, জাকির পাশে দাঁড়িয়ে আছে, বাবা কোনো রেসপন্স না করে এগিয়ে যাচ্ছে, আর এদিকে তার সাথে প্রত্যেকদিন আড্ডা মারে, গল্প করে। তারপরে জাকির গিয়ে কী করে, বাবার গায়ে হাত রেখে ডাকে, ও দা কোথায় যাচ্ছ এরকমভাবে আপন মনে। সেই মুহূর্তে বাবার বুঝতে পারে, আর বাবা সেই মুহূর্তে ওকে জিজ্ঞেস করে, ভাই তুই কি আমার সামনে কাউকে দেখলি? ও বলছে, তোমার সামনে কই না তো। তখন বাবা ওকে বলে যে ঠিক আছে চ, তুই আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি তো। বলছে কেন, কি হয়েছে? বলছে হয়েছে অনেক কিছু, তোকে পরে বলবো। তখন ও বুঝতে পারে যে বাবা বলতে চায়নি, ও বুঝতে পারে যে হ্যাঁ বাবা ভয় পেয়েছে কিছু জিনিসে একটা, তো ও ছেড়ে দিয়ে যায় বাড়ি পর্যন্ত, ঠিক আছে। তা বাড়ি এসে পুরো এই ঘটনাটা বাবার যে দিদি তাকে গল্পটা বলে। এবার সে শুনে বলে, তোকে আর কিছু খেতে টেতে হবে না আজকে রাতে, চাবি ফাবি জানিস তো লোহা মাথার তলায় রেখে শুতে বলে। হ্যাঁ, একটু গরম জল খাইয়ে ওই লোহা মাথার তলায় দিয়ে যে তুই শুয়ে পড়, ঠিক আছে। তাই এমনি বাবা শুয়ে গেছে, শুয়ে পড়তে বেশিক্ষণও যায়নি, কিছুক্ষণের মধ্যে দেখে জানলার বাইরে ওই সেম ড্রেসটা দাঁড়িয়ে রয়েছে, মানে সেই যে সাদা পোশাক পরা, মানে ড্রেসটা শুধু দাঁড়িয়ে আছে, স্পষ্ট দেখেছে। মানে ওকে পিছু করেছে। বলছি তারপর এবার বাবা যথারীতি ঠাকুরের নাম নেয়, নিতে আস্তে আস্তে মিলিয়ে গেল এই পর্যন্ত। তারপরের দিন থেকে তো জানিস ধুম জ্বর, যেটা হয় জ্বর আর সারে না। তারপরে এই পাশে যে তান্ত্রিক ফান্ত্রিক থাকে, তখনকার দিনে তো এইসব তান্ত্রিকের আর অভাব ছিল না, তো সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তখন বাবাকে দেখে বলে যে ও তোমার জীবনে একটা বিপদ ছিল বহুত বড়, মানে ওই দিনই তোমার কোনো বিপদ ছিল, বা তুমি অন্য কোনো খারাপ স্পিরিটের হাতে পড়তে পারতে, ও তোমাকে সেটা থেকে প্রোটেক্ট করে নিয়ে গেছে। আর মাঝখানে যে লিঙ্কটা কেটে গেছিলো ওর সাথে তোমার, সেই লিঙ্কটা কেটে যাওয়াতে ও বাড়ি এসেও পর্যন্ত তোমাকে দেখে গেছে যে হ্যাঁ তুমি ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছেছো কি না। অ্যাকচুয়ালি বাবা কিন্তু তারপর থেকে আর কোনোদিন দেখেনি। মানে বলতে চাইছিস ওই দিনে বাঁচিয়ে দিয়েছে। কারণ ও বলছে, মানে যিনি তান্ত্রিক তিনি বলছেন যে ও তোমাকে যদি ক্ষতি করতে চাইতো অনেক আগে করে ফেলতে পারতো। অতটা রাস্তা একা হেঁটে
2-2.5 কিলোমিটার। 2-2.5 কিলোমিটার এতক্ষণ ধরে ঘুরিয়েছে, স্বাভাবিক। ক্ষতি করার হলে তোমাকে অত দূর পর্যন্ত ওয়েটই করতো না, আর ওরা নিজেদের এরিয়াতে ক্ষতি করে, আর ওর এরিয়া ওটাই। যেহেতু বাবার ডেসক্রিপশন অনুযায়ী স্টেশন মাস্টারের ড্রেস ছিল, তো বাবাকে যদি বাবার কোনো ক্ষতি করার ইচ্ছা, তোকে স্টেশনের দিকে নিয়ে যেত, মানে হিসাব যেটা বলে। স্টেশনের দিকে নিয়ে যেতে পারতো। তো তারপর থেকে আর কিছু দেখেনি। এমনি বাবার রাশিটা হালকা, বুঝলি তো, আর হালকা রাশিতে তোর একটা মানে ভূত দেখা, ফিল করা একটা চান্স বহুত থাকে। ভয় পায়, কিউরিওসিটিও রয়েছে। তুই কি জানিস, আমার বাবা যখন ওই জিনিসটা জানতে পারে যে বাবার উপকার, সেদিনকে বাবাকে সেভ করা হয়েছে, তারপরে বাবা ওইটা নিয়ে খোঁজ খবর করেছিল যে ওটা কে, কিভাবে হয়েছে, আর কেউকে দেখতে পায় কি না, খোঁজ খবর করেছিল। ওখানে দেখা যায়, শোনা যায় যে হ্যাঁ ওকে দেখা যায় ওনাকে। আচ্ছা, মানে ওই এরিয়া। হ্যাঁ, বাট উনি কারোর ক্ষতি করে না। বাট ওখানের মানে আঞ্চলিক লোকেরা ওনারা বলে যে রাতের বেলা ওনারা বুঝতে পারেন যে হ্যাঁ কিছু আছে, বাট আজ পর্যন্ত কোনো কাউকে ক্ষতি করা শোনা যায়নি বা করেও নি। বাট প্রেজেন্সটা উনি সবসময় বুঝিয়ে দেয়, কারণ সেই সময় তখনকার দিন এগুলো দেখা যেত, এগুলো অত মানে এই সমস্ত গ্রামগঞ্জের দিকে না এগুলো অনেকটা কমন ছিল। হ্যাঁ, আর তার উপরে তখন এত লাইটও ছিল না। তখন লাইটই ছিল না, লাইটও ছিল নাকি, লাইটই ছিল না তখন, কারেন্ট আসেনি। আজ থেকে 35-40 বছর আগের ঘটনা, কারেন্ট কোথায় এই সমস্ত জায়গায়। অন্য কেউ হলে হয়তো বিশ্বাস করতাম না গল্পটা, ভাই গল্প দিচ্ছি, কিন্তু আসলে এটা নিজের বাবা বলেছে, বাবার সাথে হয়েছে জিনিসটা। এগুলো আগেও আমি নিজেও বিশ্বাস করতাম না, কিন্তু আরে ভূত মানুষের জীবন সেভ করে। তোমাদের কেমন লাগলো স্টোরিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম আরও হরর স্টোরি শোনার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট আরও এরকম দারুণ দারুণ স্টোরি আসছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।